গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে বসে শিক্ষার পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসটিতে। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করছি প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। যারা আমাদের এখানে পার্টিসিপেন্ট রয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে আমাদের সাথে যারা কানেক্টেড হয়েছেন বা হচ্ছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমরা আলোচনা করছিলাম আমাদের গণিত বইয়ের অধ্যায় 11 পরিসংখ্যান চ্যাপ্টারটি নিয়ে, তথ্য ও উপাত্ত। আমি আশা করছি আপনাদের প্রত্যেকের কাছে আপনাদের মূল বোর্ড বইটি, আমাদের প্রিভিয়াস ক্লাস নোটগুলি যেন অবশ্যই থাকে। যারা আমাদের এখানে আজকে নতুন যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা আলোচনা করছিলাম অধ্যায় 11 তথ্য ও উপাত্ত নিয়ে। সেই চ্যাপ্টারটি আমরা পর্যায়ক্রমে আজকে আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা গড় এবং মধ্যক নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রচুরক নির্ণয় নিয়ে। আপনারা কি প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন আমাকে একটু থামস আপ দিয়ে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু ইতিমধ্যে গড় এবং মধ্যক এই দুটো জিনিস অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা দেখতে যাচ্ছি প্রচুরক নির্ণয় নিয়ে। প্রচুরক নির্ণয় নামটি শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচুরক বলতে আসলে কি বুঝি আমরা। প্রচুরক যে জিনিসটি প্রচুর পরিমাণে থাকে কিংবা যে জিনিসটি অনেক বেশি পরিমাণে থাকে সেই জিনিসটিকেই কিন্তু আমরা প্রচুরক বলতে পারি। আমি আবারও বলছি, প্রচুরক বলতে মূলত বোঝানো হয় কতগুলো অবিন্যস্ত বা বিন্যস্ত উপাত্তের মধ্যে আমরা যেই নম্বরটিকে সর্বাধিক পরিমাণে পাবো, অর্থাৎ প্রচুর পরিমাণে পাবো, সেই নম্বরটিকেই কিন্তু আমরা প্রচুরক বলতে পারি। অ্যাজ লাইক এরকম আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যদি আমাদেরকে বলা হয় 5, 10, 10, 3, 7, 8 এবং 9, এখানে অনেকগুলি নাম্বার আমরা দেখতে পাচ্ছি এবং এই নম্বরগুলোর ভিতরে একটি নম্বর কিন্তু একের অধিক বা সর্বাধিক বার আছে। আমরা দেখতে পাচ্ছি সবগুলো নম্বরই কিন্তু আছে একবার করে, উইদাউট 10। শুধুমাত্র 10 সংখ্যাটি আছে কিন্তু আমাদের এখানে দুইবার। তার মানে কি আমরা বলতে পারি এই উপাত্তগুলোর মধ্যে প্রচুরক হচ্ছে 10। আমরা যদি নামের মিনিংটা বুঝতে পারি আমরা কিন্তু জিনিসটা খুব ইজিলি ভাবে বের করতে পারছি। সিমিলার ওয়েতে যদি এমন কিছু উপাত্ত দেওয়া থাকে 1, 2, 2, 3, 7, 6, 5, 6, 4, 6, 2, তাহলে এখানে প্রচুরক কোনটা? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই নম্বরগুলোর ভিতরে 2 আছে আমাদের কাছে 3 বার এবং 6 আছে আমাদের কাছে 3 বার এবং বাকি সংখ্যাগুলো আছে একবার। তার মানেটা কি পাচ্ছি আমরা? তার মানে এখানে আমরা প্রচুরক পাচ্ছি 2 বার। যেই সংখ্যাটি সর্বাধিক বার থাকবে সেই সংখ্যাটি আমার প্রচুরকের উত্তর হবে। তবে মনে রাখতে হবে যদি কোনো সংখ্যা দেখি একের অধিক আছে, যেমন এখানে 2 আছে 3 বার আবার 6ও আছে 3 বার, তাহলে কিন্তু আমার সেই ক্ষেত্রে প্রচুরকের অ্যান্সার হবে দুটো। যদি কোনো ক্ষেত্রে আমরা দেখি যে সর্বাধিক সংখ্যা আছে বা একের অধিক সংখ্যা আছে, তাহলে যেই কয়টি সংখ্যা সর্বাধিক বার থাকবে ওই কয়টি সংখ্যাই আমাকে প্রচুরকের অ্যান্সারে নিতে হবে। আমরা যদি এটি দেখি 5, 8, 9, 4, 2, 3, এখানে কিন্তু কোনো প্রচুরকই নেই। আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যাই কিন্তু একের অধিকবার রিপিট নেই। যেহেতু কোনো সংখ্যায় একের অধিকবার কিংবা সর্বাধিকবার রিপিট নেই, তার মানে কিন্তু আমরা বলতে পারছি যে এই জায়গায় এই সংখ্যাগুলোর কোনো প্রচুরক নেই। আমরা কি এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকি থামস আপ দিয়ে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক লাইভ থেকে আমাদেরকে শুনছেন আপনারাও যদি কোনো কিছু আমাদেরকে জানাতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিয়ে যেতে পারেন। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি অন্য একটি টপিকস, কেন্দ্রীয় প্রবণতা। আমরা যে জিনিসগুলো করছি প্রত্যেকটি জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই জিনিসগুলোর ধারাবাহিকতা আমরা ক্লাস 9, 10-এও কিন্তু পাবো। আমরা আজকে একটু দেখে নিচ্ছি কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়। নামটি শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় বলতে কি বোঝায়? কেন্দ্র আর প্রবণতা বলতে কি বোঝায়? ইচ্ছা বা আকাঙ্ক্ষা। অর্থাৎ কেন্দ্রের দিকে যে প্রবণতা কিংবা কেন্দ্রের দিকে যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকেই কিন্তু আমরা
কেন্দ্রীয় প্রবণতা বলতে পারি। আমরা কি সকলে জানি কেন্দ্র বলতে মূলত কি বোঝায়? আমি একটু একজনের সাথে কথা বলতে চাচ্ছি। এমডি কবির, আমি আপনাকে আনমিউট করছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এমডি কবির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমরা কি জানি কেন্দ্র বলতে কি বোঝায়? মধ্যখান। মধ্যখান, এক্স্যাক্টলি, আমরা এটাই শুনতে চাচ্ছিলাম। কেন্দ্র বলতে মূলত বোঝানো হয় যে কোনো কিছুর মাঝখান। অ্যাজ লাইক আমাদেরকে যদি কোনো বৃত্ত আঁকতে বলা হয় বা বৃত্ত অঙ্কন করতে বলা হয়, আমরা কি করি? পেন্সিল কম্পাস বা কম্পাসের সাহায্যে একটা মাঝখানে কেন্দ্র করে চারদিক থেকে একটা পরিধি অঙ্কনের মাধ্যমে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করছি। অর্থাৎ ওই বৃত্তটার মাঝখানে যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে কিন্তু আমরা বলছি কেন্দ্র। আমরা এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম, কেন্দ্র বলতে মূলত বোঝানো হয় মাঝখান বা মধ্যখান। তো কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা আসলে কি? কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা হলো মাঝখানের দিকে যে প্রবণতা, মাঝখানের দিকে যে আকাঙ্ক্ষা, সেটাকেই কিন্তু আমরা কেন্দ্রীয় প্রবণতা বলবো। আমরা একটু দেখে নিচ্ছি উদাহরণের সাহায্যে জিনিসটা আসলে কি। যেমন আমরা এখানে বলা হয়েছে এমন অবিন্যস্ত উপাত্তগুলোকে, যদি আমাদেরকে কোনো অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকে, আমরা নিশ্চয়ই জানি অবিন্যস্ত উপাত্ত জিনিসটা কি। অবিন্যস্ত উপাত্ত জিনিসটা হলো যে উপাত্তগুলি মানের ঊর্ধ্বক্রমে বা নিম্নক্রমে সাজানো থাকবে না। তো যদি অবিন্যস্ত উপাত্তগুলোকে বিন্যস্ত করার পর বা সাজানোর পর উপাত্ত সমূহের মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হওয়ার যে প্রবণতা, তাকেই কিন্তু কেন্দ্রীয় প্রবণতা বলা হয়। আমরা এটাই কিন্তু একটু আগে বলছিলাম যে অবিন্যস্ত উপাত্তকে সাজানোর পরে মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হওয়ার বা যাওয়ার যে আকাঙ্ক্ষাটা বা যে প্রবণতাটা, সেটাকেই আমরা বলতে পারি কেন্দ্রীয় প্রবণতা। আমরা এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখবো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মূলত তিনটি। একটি হচ্ছে গড়, একটি মধ্যক এবং একটি প্রচুরক। অর্থাৎ এই তিনটি জিনিসের মাধ্যমে, গড়, মধ্যক এবং প্রচুরক, এই তিনটি জিনিসের মাধ্যমে আমরা এই কেন্দ্রীয় প্রবণতাকে পরিমাপ করতে পারি। আমরা একটি উদাহরণের সাহায্যে দেখে নিচ্ছি। ধরা যাক 11 জন ছাত্রছাত্রীর কোনো একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ: 22, 16, 20, 30, 40, 25, 36, 63, এটা 36 হবে এবং তারপর একটা 35 হবে, কমাটা একটু পরে চলে গেছে, আই এম এক্সট্রিমলি সরি। এখানে হবে 36 এবং 35, তারপরে হবে 37, তারপরে হবে 43। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 11টি সংখ্যা আছে টোটাল। যদি এখানে 11টি সংখ্যা থাকে, সংখ্যাগুলিকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি, তাহলে আমরা এমনটা পাচ্ছি: 16, 20, 22, 25, 30, এমন ভাবে 43 পর্যন্ত। অর্থাৎ এই উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখলাম। এবার আসি এখানে গড়। আমরা নিশ্চয়ই গড় বের করার নিয়ম জানি প্রত্যেকেই, ইতিমধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে গড় বের করার নিয়মটা শিখে ফেলেছি। তারপরেও আমরা একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যতগুলো নম্বর থাকবে সবগুলো নম্বরকে যদি ওই নম্বরের সংখ্যাটি দ্বারা আমরা ভাগ করে দেই, তাহলেই আমাদের গড় চলে আসবে। যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি রয়েছে, আমরা যদি নিজেরা প্রত্যেকটি সংখ্যাকে যোগ করে 11 দ্বারা ডিভাইড করে দেই, তাহলে আমরা অ্যান্সারটি পাচ্ছি 30.90, যেটিকে যেহেতু দশমিকের পরে 9 আছে, তাহলে এটি নিশ্চয়ই 31-এর কাছাকাছি একটি সংখ্যা। তো এটিকে আমরা লিখতে পারি 31 হিসাবে। এবং মধ্যক, আমরা নিশ্চয়ই মধ্যক বের করার নিয়ম ইতিমধ্যে জেনে এসেছি। দেখতেই পাচ্ছি আমাদের এখানে 11টি সংখ্যা আছে। 11টি সংখ্যা আছে মানে কি, আমরা প্রথম এবং শেষের দিক থেকে সমান সমান সংখ্যাকে বাদ দিব। আমরা যদি প্রথম এবং শেষ দিক থেকে 5টি করে বাদ দেই, প্রথম দিক থেকে আমরা 5টি সংখ্যা বাদ দিব: 16, 20, 22, 25, 30। অর্থাৎ 16 থেকে 30 এই 5টি সংখ্যাকে আমরা বাদ দিব। আবার শেষের দিক থেকে 43, 40, 37, 36, 36, শেষের দিক থেকেও আমরা 5টি সংখ্যাকে বাদ দিব। তাহলে আমরা যদি প্রথম দিক থেকে 5টি সংখ্যা এবং শেষ দিক থেকে 5টি সংখ্যা বের করি, তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 35। আমরা যদি প্রথম দিক থেকে 5টি সংখ্যা এবং শেষের দিক থেকে 5টি সংখ্যাকে বাদ দিয়ে ফেলি, আমরা কিন্তু পাচ্ছি 35। অর্থাৎ
আমাদের এখানে আমরা মধ্যকটি পাচ্ছি 35টি। আচ্ছা, এবার চলে আসি প্রচুরক। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখানে প্রচুরক বলতে যেই সংখ্যাটি সর্বাধিকবার থাকবে, এই উপাদ্যগুলোর মধ্যে সর্বাধিকবার আছে কোন সংখ্যাটি? 36 এই সংখ্যাটি। যেহেতু 36 সংখ্যাটি দুইবার আছে, তো আমরা বলতে পারছি আমাদের এখানে প্রচুরকটি হচ্ছে 36। সো এবার আমরা একটু চোখ বুলিয়ে নিচ্ছি। গড় 31, মধ্যক 35 এবং প্রচুরক 36। এই যে আমাদের গড়, মধ্যক এবং প্রচুরকের তিনটি মান বের হয়েছে, এই তিনটি মানে কিন্তু আমাদের কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হচ্ছে। কিভাবে? আমাদের কেন্দ্র বলতে কি বুঝি আমরা? মাঝখানকে বুঝি। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে উপাত্তগুলোর মাঝখানে রয়েছে 35 বা 35, উপাত্তগুলোর মাঝখানে রয়েছে 35 এবং গড় এবং প্রচুরকের মানটা কিন্তু 35-এর কাছাকাছি একটা মান। কেন্দ্রীয় প্রবণতা বলতে কিন্তু এই জিনিসটিকেই বোঝায় যে গড়, মধ্যক, প্রচুরকের যে মানগুলি বের হবে সেই মানগুলি আমাদের উপাত্তের মাঝামাঝি একটি মানের কাছাকাছি থাকবে। একদম এক্স্যাক্টলি যে মাঝামাঝি মানটি হবে ব্যাপারটা কিন্তু তা না, মাঝামাঝি মানের কাছাকাছি হবে। যেহেতু মাঝামাঝিতে আছে 35, তার মানে এই গড়, মধ্যক, প্রচুরক তিনটি মানে কিন্তু এই কেন্দ্রের 35-এর মানের দিকে পুঞ্জীভূত হচ্ছে এবং এই জন্যই আমরা এটিকে, এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা বলতে পারি কেন্দ্রীয় প্রবণতা। খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। আমরা কি সকলে বুঝতে পেরেছি? আমরা যদি বুঝে থাকি তো থামস আপ দিয়ে দেখিয়ে দেব। আমরা কি সকলে বুঝতে পেরেছি কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝছি আমরা? থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার চলে যাচ্ছি পরেরটিতে। উপাত্তগুলো মাঝামাঝি মান 35 থেকে পুঞ্জীভূত হয় এবং এটিকে আসলে আমরা কেন্দ্রীয় প্রবণতা বলি। আচ্ছা, এবার এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কেন্দ্রীয় আয়তলেখ অঙ্কন। আমরা সকলেই নিশ্চয়ই অলরেডি জানি এবং এই নিয়মটি কিন্তু আমরা অলরেডি ক্লাস 7-এই পেয়ে থাকি আয়তলেখ অঙ্কনের। আমি তারপরে একটু আপনাদের কাছে শুনে নিতে চাচ্ছি আয়তলেখ অঙ্কন। আমি একটু শুভার সাথে কথা বলতে চাচ্ছি। শুভা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করেছি। আমরা কি সপ্তম শ্রেণীতে আয়তলেখ অঙ্কন এই জিনিসটি শিখেছিলাম? জি। আপনি কি আমাকে একটু সংক্ষেপে বলতে পারবেন যে আয়তলেখটা আমরা মূলত কিভাবে অঙ্কন করি? আমরা গ্রাফ পেপারে মূলত আয়তলেখটা অঙ্কন করে থাকি। আচ্ছা, এখানে দুটো জিনিস থাকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষ বরাবর কি বসিয়ে থাকি এবং ওয়াই অক্ষ বরাবর কি বসিয়ে থাকি? একটি লম্ব। আচ্ছা, ঠিক আছে। আমি একটু অথয়ের সাথে কথা বলতে চাচ্ছি। অথয়, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ সুবা। অথয়, আমি আপনাকে আনমিউট করেছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা কি আয়তলেখ অঙ্কন সম্পর্কে জানি আগে থেকে? জি স্যার। আচ্ছা, আয়তলেখ অঙ্কন করতে গেলে মূলত আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর কি কি নেই? আচ্ছা, কোনো অসুবিধা নেই। অথবা কোনো চিন্তার কোনো কারণ নেই। যাদের একটু প্রবলেম হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি আমার বুঝানোর পরে আপনাদের প্রবলেমগুলি সলভ হয়ে যাওয়ার কথা। আমরা একটু দেখে নিচ্ছি আয়তলেখ অঙ্কন। একটু আগেই সুবা আমাকে যে কথাটি বলছিল, আয়তলেখ অঙ্কন করতে গেলে আমরা কিন্তু মূলত এক্স এবং ওয়াই অক্ষরেখা বরাবর দুটো জিনিস নিয়ে আলোচনা করছি। এক্স অক্ষরেখা বরাবর মনে রাখতে হবে আমাদের শ্রেণী বসাতে হয় এবং ওয়াই অক্ষরেখা বরাবর আমাদেরকে গণসংখ্যা বসাতে হয়। খুবই কমন একটি জিনিস আমরা মনে রাখার চেষ্টা করব। এক্স অক্ষরেখা বরাবর আমরা শ্রেণীকে বসাই এবং ওয়াই অক্ষরেখা বরাবর আমরা গণসংখ্যা বসাই। আমরা একটু দেখে নিচ্ছি আয়তলেখটা মূলত কিভাবে অঙ্কন করতে হয়। আমাদেরকে প্রশ্নে যদি এমন বলা থাকে যদি 50 জন শিক্ষার্থীর দৈনিক সঞ্চয় এমনটা হয়, সঞ্চয় 41 থেকে 50, গণসংখ্যা 6 জনের, 51 থেকে 60 8 জনের, 61 থেকে 70 13 জনের, 71 থেকে 80 10 জনের, 81 থেকে 90 8 জনের এবং 91 থেকে 100 5 জনের। যদি এমনটা বলা থাকে একটি বক্স দিয়ে এবং এটির যদি আমাদেরকে বলা হয় আয়তলেখ অঙ্কন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, প্রথমেই আমাদেরকে এমন একটি সারণী করে নিতে হবে। অর্থাৎ আমাদের কাছে যে শ্রেণীটি দেওয়া ছিল এই শ্রেণী থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী বের করে নিব। আমি অলরেডি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে বা প্রথম দিকেই কিন্তু বলে এসেছিলাম অবিচ্ছিন্ন শ্রেণীটা কি। তারপরেও আপনাদের সুবিধার্থে আমি আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। অবিচ্ছিন্ন শ্রেণী বলতে মূলত বোঝানো হয় আমাদের একটা ঘরের যেই জায়গায় মানটি শেষ হচ্ছে
ঠিক ওই জায়গা থেকেই যদি আবার শুরু হয়, আমরা দেখতে পাচ্ছি 40.5 থেকে 50.5, আবার 50.5 থেকে 60.5, অর্থাৎ যেখানে আমাদের একটি শ্রেণীর বা একটি ঘরের মান শেষ হচ্ছে ঠিক ওই জায়গা থেকেই পরের ঘরের শ্রেণীটা আমরা নিচ্ছি। অর্থাৎ প্রথম শ্রেণীর নিম্ন সীমা উচ্চ সীমা, পরের শ্রেণীর নিম্ন সীমা, একটা শ্রেণীর উচ্চ সীমা, অন্য শ্রেণীর নিম্ন সীমা। অর্থাৎ একটা শ্রেণীতে আমরা যেই জায়গায় শেষ করছি ঠিক ওই ঘর থেকেই পরের ঘরে শুরু করছি। কিন্তু বিচ্ছিন্ন শ্রেণীটা আসলে কেমন? বিচ্ছিন্ন শ্রেণীটা আমরা দেখে নিচ্ছি 41 থেকে 50, 50-এর পরে 51 থেকে 60, অর্থাৎ 50-এর পরে এক ঘর পর থেকে কিন্তু আমরা 51 থেকে 60 বানিয়েছি। অর্থাৎ আমাদের এই প্রশ্নে যে শ্রেণীগুলি দেওয়া আছে এই শ্রেণীগুলি হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী, এবং এখানে আমরা যেটি তৈরি করেছি এটি হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী। এখন আসেন অবিচ্ছিন্ন শ্রেণীটা আসলে তৈরি করার নিয়মটা কি? অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করার একটি নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে এমন, শ্রেণীর 0.5 ঘর বা 0.5 আমরা কমাবো এবং উচ্চ সীমা থেকে 0.5 ঘর আমরা বাড়াবো। আমি আবারও বলছি, একটি শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 বা 0.5 ঘর আমরা কমাবো এবং উচ্চ সীমা থেকে আমরা 0.5 ঘর বাড়াবো। তাহলে দেখো 41 থেকে যদি আমরা 0.5 কমিয়ে ফেলি আমরা কিন্তু পাচ্ছি 40.5, আবার 50 থেকে যদি আমরা 0.5 বাড়িয়ে ফেলি আমরা পাচ্ছি 50.5। সিমিলারলি প্রত্যেকটি ঘরের শ্রেণীকে অবিচ্ছিন্ন শ্রেণীতে কনভার্ট করে নিতে হবে। 51 কে যদি আমি 0.5 কমাই 50.5, 60 কে যদি আমরা 0.5 বাড়াই 60.5। এইভাবে আমরা প্রত্যেকটি ঘরের অবিচ্ছিন্ন শ্রেণীকে তৈরি করে নিব। আচ্ছা, এবার চলে আসি গণসংখ্যাগুলি। গণসংখ্যাগুলি তো আমাদের উপরে দেওয়াই ছিল 6, 8, 13, 10, 8, 5 এমনটাই। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিতে চাচ্ছি আমরা গ্রাফটি আসলে কিভাবে করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গ্রাফ রয়েছে, যেই গ্রাফে দুটি অক্ষরেখা রয়েছে, একটি এক্স অক্ষরেখা এবং অন্যটি ওয়াই অক্ষরেখা। ডান দিকে বা আনুভূমিকভাবে যে অক্ষরেখাটি রয়েছে সেটিকে মূলত বলা হয় এক্স অক্ষরেখা। এটিকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি এবং এই যে একটা বিন্দু দেখছি আমরা ও, এই ও বিন্দুটিকে বলা হয় মূল বিন্দু বা সেন্টার পয়েন্ট, এবং ও থেকে ডান দিকে থাকবে আমাদের এক্স বিন্দু। আচ্ছা, আবার যখন আমরা ও থেকে উপরের দিকে যাব অর্থাৎ লম্বালম্বি ভাবে, তখন ওই অক্ষরেখাটিকে বলা হবে ওয়াই অক্ষরেখা। যখন আমরা লম্বালম্বি কোনো অক্ষরেখা নিব ওটিকে বলবো আমরা ওয়াই অক্ষরেখা, এবং ওয়াই অক্ষরেখা বরাবর আমরা গণসংখ্যাকে বসাবো। আচ্ছা, আমি একটু আগে দেখে নিচ্ছি আমাদের প্রথম ঘরটা ছিল 40.5 থেকে 50.5, 40.5 থেকে 50.5 এবং গণসংখ্যাটি ছিল আমাদের 6। একটু খেয়াল করব, প্রথমে একটি ঘর আমরা কার্ভ করে দেব, প্রথমে একটি ঘর আমরা বাদ দিব কিংবা কার্ভ করে দিব। কার্ভ করে দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যে শুরু করেছিলাম শ্রেণীটা, সেই শ্রেণীটা ছিল আমাদের 40.5 থেকে, 0 থেকে না। দ্যাটস ওয়াই প্রথম ঘরটা আমরা কার্ভ করে দিব কিংবা বাদ করে দিব। এরপরে যেই 5 ঘর পর পর আমরা দেখবো গ্রাফ পেপারে প্রতি 5 ঘর পর পর একটি করে দাগে বোল্ড করা থাকে। গ্রাফ পেপারে প্রতি 5 ঘর পর পর একটি করে দাগে বোল্ড করা থাকে। সেই বোল্ড করা ঘরগুলিতে আমরা এমন ভাবে লিখবো, প্রথম ঘরটিতে লিখবো 40.5। আমি যে জায়গায় আমার পয়েন্টারটা নির্দেশ করছি, প্রথম ঘরটাতে লিখবো আমরা 40.5, এর পরের ঘরটি বরাবর লিখবো 50.5, তার পরের ঘরটি বরাবর লিখবো 60.5। এটিকে আমরা বোঝানোর সুবিধার্থে এইভাবে লিখেছি 40.5 থেকে 50.5। কেউ যদি এভাবে করে তাও ইটস অল রাইট, কিন্তু কেউ যদি এভাবে না করে ওইভাবে এখানে 40.5 লেখে, এখানে 50.5 লেখে, এখানে 60.5 লেখে, এখানে 70.5 লেখে, এখানে 80.5 লেখে, এখানে 90.5 লেখে এবং এখানে 100.5 লেখে, তাও ইটস অল রাইট, তাও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসি এই 40.5 থেকে 50.5 বরাবর আমরা কত পর্যন্ত যাব। আমাদের এখানে গণসংখ্যাটি ছিল কিন্তু 6, অর্থাৎ এইখানে আমরা একটি ঘরের মতো তৈরি করব, একটি আয়তক্ষেত্র কিংবা একটি ঘরের মতো তৈরি করব, যেটি মূলত উঠবে 6 পর্যন্ত বা 6 বরাবর। আমি আবারও বলছি 40.5 থেকে 50.5, আমরা যেখানে 40.5টাকে
নির্দেশ করব এবং যেখানে 50.5টাকে আমরা নির্দেশ করব, ঠিক ওই জায়গাতে আমরা একটি ঘর কিংবা একটি আয়তক্ষেত্র তৈরি করার চেষ্টা করব। সেটিকে আমরা উঠাবো গণসংখ্যার 6 বরাবর, 6 বরাবর। আচ্ছা, সিমিলারলি পরেরটিতে 50.5 আমরা একটু দেখে নিচ্ছি। পরেরটি ছিল আমাদের 8, পরের ঘরটি ছিল আমাদের 8-এ, অর্থাৎ 50.5 থেকে 60.5 বরাবর আমরা যদি একটি আয়তক্ষেত্র তৈরি করি, সেটি আমরা এই গণসংখ্যার দেখো 8 বরাবর নিব। এর পরেরটি আমরা নিব 13 বরাবর, তারপরেরটি নিব আমরা 10 বরাবর, এর পরেরটি নিব আমরা 8 বরাবর, তারপরেরটি নিব আমরা 5 বরাবর। এইভাবে জাস্ট আমরা ঘর তৈরি করব কিংবা আয়তক্ষেত্র তৈরি করব, তাহলেই কিন্তু আমাদের আয়তলেখটি তৈরি করা হয়ে গেল। এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, এই বোল্ড করা ঘর থেকে এই বোল্ড করা ঘরে গ্রাফ পেপারে যদি আমরা মানে গুনি বা গণনা করি, আমরা দেখতে পাবো এখানে টোটাল 5টি ঘর আছে। এখানে টোটাল ঘর আছে 5টি, কিন্তু আমরা নিয়েছি 40.5 থেকে 50.5, অর্থাৎ 10টি। তার মানে কি? তার মানে জিনিসটা এমন, ওদের এক ঘরকে আমরা 2 ঘর ধরলাম, ওদের একটি ঘরকে আমরা 2 ঘর ধরে করলাম। আবার ওয়াই অক্ষরেখা বরাবর প্রতি 5 ঘর পর পর কিন্তু আমরা একটি ঘর নিয়েছি, অর্থাৎ এই জায়গাতে আমরা 5 ঘরকে 1 ঘর ধরেছি। এক্স অক্ষরেখা বরাবর প্রতি একটি ঘরকে আমরা 2টি ঘর নিয়েছি এবং ওয়াই অক্ষরেখা বরাবর প্রতি একটি ঘর 5টি ঘরকে আমরা একটি ঘর নিয়েছি। অর্থাৎ আমরা কিভাবে পরিমাপ করছি এটি একান্তই আমাদের নিজেদের উপর। আমরা যদি চাই আমাদের মতো করেও জিনিসটিকে অঙ্কন করতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখছি। আশা করছি আমরা যে পর্যন্ত করেছি এই পর্যন্ত সকলে বাসায় মনোযোগ সহকারে ভালো মতো অনুশীলন করব এবং আগামী ক্লাসে আমরা বসার সময় অবশ্যই সাথে একটি গ্রাফ পেপার নিয়ে বসবো, যাতে আমরা আয়তলেখটি নিয়ে আগামী ক্লাসেও আবার পুনরায় আলোচনা করব এবং ইনশাআল্লাহ আমাদের সেই আলোচনায় আমাদের এখনো যদি কারো কনফিউশন থাকে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা সবাই? শুভ সকাল সবাইকে। কার্যক্রমে আমাদের সাথে আছে সুভা, আমাদের সাথে আছে কবির, শাহরিয়ার, অথই, ফারহান, আরো অনেকে। আচ্ছা, এর মধ্যে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি তোমাদের ভিডিওটা একটু অন করে ফেলো তাহলে খুবই ভালো হয়। আর যদি অন না করতে পারো বা কোনোভাবে ভিডিও কানেক্ট করতে পারছো না, তাহলে আমাকে থামস আপ দিয়ে বা হ্যান্ড রেজ করে সবসময় কি করবে, আমাদের সাথে থাকবে। আচ্ছা, আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে মনে আছে কি আমাদের? পৃথিবী ও মহাকর্ষ, তাই না? আমরা জেনেছিলাম যে ভর কাকে বলে, ওজন কাকে বলে, তারপরে হচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ওজনের তারতম্য কেন ঘটছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকে আমরা দুইটা মজার জিনিস নিয়ে আলোচনা করব, দুইটা এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। আর উই রেডি? আমরা সবাই কি রেডি? গ্রেট। এখন মিস তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করব। স্ক্রিনটা যদি দেখতে পাও অবশ্যই আমাকে কি দেখাবে তোমরা জানো? থামস আপ দেখাবে, রাইট? ওকে, স্ক্রিনটা শেয়ার করে ফেলছি। আচ্ছা, যেটা বলছিলাম, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে ওজনের পরিবর্তন ঘটার কারণসমূহ নিয়ে। আমরা জানি 3টি কারণে মূলত ওজনের পরিবর্তন ঘটে থাকে: ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে, ভূপৃষ্ঠের উচ্চতর কোন স্থানে এবং পৃথিবীর অভ্যন্তরে যে কোনো স্থানে। আবার ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে 2 কারণে ঘটে থাকে ওজনের তারতম্য। একটা হচ্ছে পৃথিবীর আকৃতি, আরেকটা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। আচ্ছা, আপনারা আমাকে বলেন, আমরা যে প্রতিদিন আপনাদের ক্লাস নিচ্ছি, মনে করেন একটু আগে স্যার ক্লাস নিল, আমি এখন বিজ্ঞান ক্লাস নিচ্ছি, আমরা কয়জন বাসায় চর্চা করি বা বাসায় পড়াটা আবার রিভাইজ করি? একটু হাত তুলেন তো। যাদের ভিডিও নাই তারা একটু হ্যান্ড রেজ করে আমাকে দেখাতে পারেন। ওকে ওকে, সবাই দেখছি হ্যান্ড রেজ করছে, ভেরি গুড। আমি আশা করব যে আপনারা বাসায় এটা একটু চর্চা করবেন, তাহলে হবে কি, যখনকারটা তখন যদি আপনারা পড়ে ফেলেন তাহলে এটা আপনাদের মাইন্ডে সেট হয়ে যাবে। আর এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে আপনারা বুঝতে পারতেছেন না বা কিছু হচ্ছে কোনো টপিক, সেটা পরবর্তী ক্লাসে আমাদেরকে প্রশ্ন করার জন্য রেখে দিতে পারেন।
আচ্ছা, যদি আমরা গত ক্লাসে স্টাডি করেই থাকি তাহলে মিস আপনাদেরকে কয়েকটা কোশ্চেন দিবে, আপনারা সেই কোশ্চেনের অ্যান্সার গুলো আমাকে করে দিবেন। ওকে, আচ্ছা আমি এখানে একটা পোল ক্রিয়েট করেছি, যদি দেখা দিয়ে থাকে পোলটা আমাকে থামস আপ দেখাবেন, আর আপনারা এগুলোর অ্যান্সার একটু দিয়ে দিবেন। দেখা যাচ্ছে কি? ওকে, আর প্রথম প্রশ্নটা হচ্ছে কয়টি কারণে ওজনের তারতম্য দেখা যায়? ওকে, আমাকে অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। আর পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কেমন হবে, বেশি হবে না শূন্য হবে? ইতিমধ্যে লাইভে যারা জয়েন করেছেন তারাও চাইলে অ্যান্সার গুলো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। গ্রেট, আমরা সবাই অ্যান্সার দিয়ে দিয়েছি, 2 জন এখনো অ্যান্সার দেয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে গিয়ে 3টি কারণে, এবং দ্বিতীয় প্রশ্নটির উত্তর হচ্ছে গিয়ে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কেমন হবে? পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন হবে 0। ওকে, আচ্ছা এবার আমাকে বলেন যে কাদের কাদের 2টা প্রশ্নের উত্তরই ঠিক হয়েছে? আচ্ছা, আমাকে হাত তুলে দেখাচ্ছে, অনেকে থামস আপ দেখাচ্ছে যে ওদের 2টা প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। ভেরি গুড, তাহলে আমরা পরবর্তী পড়াতে চলে যেতে পারছি। কবিরও আমাকে থামস আপ দেখিয়েছে যে ওর 2টা প্রশ্নের উত্তরই ঠিক হয়েছে। আচ্ছা দেখেন তো আপনারা এখানে কয়টা ছবি দেখতে পাচ্ছেন? 3টা, রাইট। আমরা এখানে 3টা ছবি দেখতে পাচ্ছি, তার মানে আমরা বুঝতেই পারছি আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ে যে পাঠ আছে, পাঠ 7 ও 8, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমটা কি ছিল? প্রথমটা আমাদের ছিল হচ্ছে লিফটে কেন ওজনের তারতম্য ঘটছে। ওকে, প্রথম ছবিটাতে দেখেন, প্রথম ছবিটাতে আমরা সবাই তো কম বেশি লিফট ব্যবহার করেছি, তাই না? অনেকে ধরেন আমরা যারা অ্যাপার্টমেন্টে থাকি, আমাদের অ্যাপার্টমেন্টে লিফট আছে। অনেকে যারা আমরা শপিং মল গুলাতে গিয়ে থাকি, সেখানেও কিন্তু কি থাকে, আমরা লিফটের ব্যবহার করে থাকি। এখন প্রথম ছবিটিতে কি দেখা যাচ্ছে? প্রথম ছবিটিতে আমরা দেখছি যে একজন ব্যক্তি সে লিফটে উঠেছে, কিন্তু এখনো লিফটটা সে চালু করেনি, মানে হচ্ছে লিফটে কি হচ্ছে না, লিফটটা নড়ছে না। তাহলে কি হচ্ছে, ওর অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু এখনো কম বেশি হয়নি। আচ্ছা, দ্বিতীয় ছবিটাতে দেখি আমরা লিফটটা কি হচ্ছে, লিফটটা মাত্র চলা শুরু করেছে। তাহলে কি হচ্ছে, লিফট এ ত্বরণের উপরে গতিশীল হলো। আমরা যদি ত্বরণটাকে এ ধরি, ঠিক আছে, আপনারা এখানে দেখবেন যে গ্রিন কালারের অ্যারো সাইন দেওয়া আছে যে উপরের দিকে উঠছে। লিফট এ ত্বরণে উপরের দিকে গতিশীল হচ্ছে। আর তৃতীয় ছবিটাতে যদি আমরা দেখি, দেখো কি দেখা যাচ্ছে, এখন যদি এনজি, ঠিক আছে, মানে বল ধাক্কা দিতে থাকি, তাহলে কি হবে, একটু আগের ছবিতে মানে সেকেন্ড যে ছবিটা ছিল, উপরের দিকে যে বেগ পেয়েছিল তার কি হবে, সেটা ধরে রাখবে, এবং সেই বেগের ফলেই আসলে কি হয়ে থাকে, এই যে আমরা যে লিফটের উপরে উঠছি সেটা হয়ে থাকে। তাহলে এটা গেল 3 ধরনের সিচুয়েশন। প্রথমটা কি, লিফটে আমি মাত্র উঠেছি। সেকেন্ডটা হচ্ছে লিফট উঠা শুরু করেছে, এবং তৃতীয়টা কি, তৃতীয়টা হচ্ছে কি এখন লিফট উপরের দিকে যাচ্ছে, এবার কি হতে পারে, সেটা নিচের দিকেও চলে আসতে পারে। এখন লিফটের ওজনের তাহলে কিভাবে চেঞ্জেস আসছে সেটা জানার জন্য আমাদের চলে যেতে হবে পরবর্তী যে ছবিটা আছে সেটাতে। খেয়াল করো, এখানে 4টা ছবি দেওয়া আছে। প্রথমটাতে যদি আমরা ধরি, প্রথমটাতে কি হচ্ছে, নর্মাল ওয়েট, মানে কি লিফট এখনো কিন্তু কি হয়নি, চালু হয়নি। খেয়াল করো, আমরা যখন কোনো স্থির লিফটে দাঁড়াই তখন কি হয়, লিফটের মেঝের উপরে আমাদের ওজনের সমান বল আমরা অনুভব করি, ঠিক আছে। আর লিফট কি করে, লিফটও কিন্তু আমাদের ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া যে বলটা থাকে সেটা প্রয়োগ করে। এর জন্য আমরা কি পাই না, আমরা কিন্তু এর জন্য ওজনের যে অস্তিত্ব সেটা টের পেয়ে থাকি। কিন্তু দ্বিতীয় ছবিটিতে দেখো, যখন লিফটটা কি হচ্ছে, যখন লিফটটা উপরের দিকে উঠতে থাকে তখন কি হয়, এর স্থির অবস্থান থেকে উপরের দিকে যাত্রা করার ফলে লিফটের যে উপরের যে ত্বরণ সৃষ্টি হয় সেটা কি হয়, সেটা কিন্তু আমাদের যে অভিকর্ষজ ত্বরণ আছে সেটা কি হয়, জি এর থেকে বেশি। দেখো আমরা কিন্তু এর আগের পড়াগুলোতে পড়ে এসেছিলাম যে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মান কম হয় না বেশি হয়, নিচে গেলে কম হয় না বেশি হয়। তোমরা কিন্তু চাইলে সেটা মিলিয়েও নিতে পারো পড়ার সাথে।
আচ্ছা, এবার খেয়াল করো, কিন্তু যখন সমবেগে কি হয়, মানে একই বেগে আমরা হচ্ছে বেগ বাড়াচ্ছিও না কমাচ্ছি না। গাড়িতে উঠলে কি হয়, গাড়িতে উঠলে যেরকম একটা স্পিড থাকে, লিফটে তো আর সেটা না, লিফটের বেগটা কি একই থাকে। একই বেগে কি হচ্ছে, যখন আমরা উপরের দিকে উঠতে থাকি তখন কি হয়, এর কোনো ত্বরণ থাকে না, ফলে আমরা কিন্তু আর এক্সট্রা কোনো ওজন অনুভব করছি না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে বেগের পরিবর্তন হচ্ছে না, এর জন্য আমরা কোনো ওজনের তারতম্য অনুভব করছি না। আবার খেয়াল করো, যখন লিফটের নিচে নামছে, তুমি যখন ইয়েটা দেখবে, তৃতীয় নাম্বার যে ছবিটা, সেটাতে যদি খেয়াল করো, লিফট কি হচ্ছে, লেস দেন নর্মাল ওয়েট, লিফটটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। এর ফলে কি হয়ে থাকছে, খেয়াল করবে, লিফটটা যখন নিচের দিকে নামছে, আমরা যখন ওজনের যে তারতম্যটা সেটা কিন্তু টের পাই। কিভাবে, এই যে আমাদের যে ত্বরণ সেটাও কি হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, বা সেটা জি এর থেকে কমে যাচ্ছে। এই কম ত্বরণ নিয়ে কি হচ্ছে, এই কম ত্বরণ নিয়ে আমরা লিফটের উপর আমাদের ওজনের থেকে কম বল প্রয়োগ করে থাকি। এক্ষেত্রে লিফটের ওজনও যদি জি হয়, মানে লিফটের ত্বরণ জি হয়, তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ কি হবে, জি মাইনাস জি, মানে হচ্ছে জিরো ওয়েট। সবার লাস্টের ছবিটা দেখো, কেন জিরো ওয়েট, কারণ সেখানে কি হচ্ছে, লিফটের ত্বরণটাও কি জি, আর আমাদের ত্বরণ কি হচ্ছে, আমাদের ত্বরণটাও জি, তাহলে সেক্ষেত্রে আমরা ওজনহীনতা অনুভব করছি। ওকে, তাহলে দেখো, এই অবস্থায় যদি কি হয়, লিফটের ছাদ থেকে ঝুলন্ত বা লিফটে দাঁড়ানো কোনো ব্যক্তি যদি নিচে পড়ে যায়, ঠিক আছে, সেটা কি করবে, আর স্প্রিং নিক্তিতে যদি আমরা সেটা ঝুলিয়ে দেই, তাহলে দেখা যাবে স্প্রিং নিক্তির যে কাটা সেটা কি হচ্ছে, শূন্য দাগে অবস্থান করছে, মানে হচ্ছে কি, মানে এখানে বস্তুর ওজন শূন্য। তাহলে আমরা দেখো এই ছবিটার মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারলাম যে কখন কোন অবস্থায় আমাদের ওজনের তারতম্য ঘটছে। আমরা যখন লিফটে উঠছি, মানে খুবই সাধারণ ব্যাপার, তখন কি হচ্ছে, এটা নর্মাল ওয়েটে থাকছে। যখন আমরা উপরের দিকে যাচ্ছি তখন কি হচ্ছে, ইটস গ্রেটার দেন নর্মাল ওয়েট আমাদের মনে হচ্ছে। আবার যখন নিচে নামছি, এটা লেস দেন নর্মাল ওয়েট, ঠিক আছে, মানে নর্মাল ওয়েটের ওজনের থেকে কম মনে হচ্ছে। এবং যখন লিফটটা মনে করো ছিঁড়ে পড়ে গেল, তখন কি হচ্ছে, লিফটের ত্বরণও কিন্তু জি, আর আমরাও যে পড়ে যাচ্ছি সাথে সাথে নিচে, সেটার ত্বরণও কি হচ্ছে, জি হচ্ছে। এবং দুইটা যদি আমরা মাইনাস করি তাহলে কি হচ্ছে, শূন্য। এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, এক্ষেত্রে বোঝা যাচ্ছে ওজনহীনতা। ঠিক আছে, এখন বলেন, এই যে চারটা স্টেপ আমি দেখালাম, স্টেপ গুলোর মধ্যে কোথায় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? যদি না হয় তাহলে আমাকে থামস আপ দেখাতে পারেন। ওকে, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা কথা বললাম হচ্ছে গিয়ে লিফটে ওজনের তারতম্য নিয়ে। তাহলে চলো এবার আমরা দেখি যে মহাশূন্যে কিভাবে তারতম্য ঘটে থাকে। আচ্ছা, আমাকে একটা জিনিস আপনারা বলবেন, যেটা আচ্ছা হ্যালো, হ্যাঁ একটু কানেকশনের প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা, মহাশূন্যচারীকে তো আমরা সবাই দেখেছি, যদি সামনাসামনি নাও দেখে থাকি, আমরা কিন্তু হচ্ছে কি টিভিতে দেখেছি। অনেক সময় দেখা যায় না যে নাসার যে চ্যানেল গুলো থাকে বা বিবিসি বা সিএনএন, তারা যখন নতুন কিছু উদ্ভাবন করতে যায়, তারা কি করছে, তারা মহাকাশ যানে মহাশূন্যচারী পাঠাচ্ছে পৃথিবীর বাইরে। অনেক সময় দেখা যায় যে যখন মহাশূন্যচারীরা যখন মহাশূন্য যানের ভিতরে থাকে, তারা যখন ওখান থেকে ছবি পাঠায়, কি দেখা যাচ্ছে, তারা কিন্তু শূন্যে ভাসতে থাকে, তাই না? এরকম মনে হয়। ঠিক একইভাবে তোমরা যদি মহাশূন্যে একটা গ্লাসে পানি রাখো, আর পানিটা যদি মনে করো ঢেলে দিচ্ছ, সেই পানিটা কি করবে না, সেই পানিটা কিন্তু আসলে নিচে পড়বে না। এর কারণ কি? এখন এর কারণ নিয়ে আমরা জানবো যে আসলে কেন গ্লাসের মধ্যে যদি আমি পানি ঢালি, সেই পানিটা কেন নিচে পড়বে না। ওকে, খুবই মজার একটা বিষয় এখন আমরা শেয়ার করব তোমাদের সাথে। স্ক্রিনটা দেখা গেলে আমাকে থামস আপ দেখাবেন। দেখতে পাচ্ছি আমরা? রাইট। আমরা এখন জানবো যে মহাশূন্যে ওজনের তারতম্য কিভাবে ঘটে থাকে। খেয়াল করবে, মহাশূন্যচারীরা মহাশূন্য যানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে থাকেন। মানে কি, একটা নির্দিষ্ট উচ্চতা আছে পৃথিবী থেকে, ঠিক আছে, মনে করো এর উপরে যদি চলে যায় তাহলে কি হতে পারে, মহাশূন্য যান মানে যারা থাকে তারা কি করে, একটা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে রাখে, তাই না? কারণ আমরা জানি যে যতই উপরের দিকে যাওয়া যায় অক্সিজেনের পরিমাণ কিন্তু কমতে থাকে। তাহলে একটা নির্দিষ্ট লেভেল আছে, এর উপরে কিন্তু আসলে তারা যেতে পারছে না, আর তারা হচ্ছে গিয়ে পৃথিবীকে একটি বৃত্তাকার কক্ষপথে কি করছে,
ঘূর্ণন করছে বা প্রদক্ষিণ করে থাকে। এই বৃত্তাকার গতির জন্য মহাশূন্য যানের দেয়ালের সাপেক্ষে মহাশূন্যচারীর ত্বরণ কি হচ্ছে? শূন্য হচ্ছে। আমি আবার বলছি, মহাশূন্যচারীর যে ত্বরণ বা জি সেটা কি হচ্ছে? শূন্য হচ্ছে। এবং মহাশূন্যচারী মানে যানের দেয়াল বা মেঝেতে কোনো বলই প্রয়োগ করছে না। কেন করছে না? কারণ আমরা তো টাচই করতে পারছি না, মানে ধরতেই পারছি না, তাহলে আমাদের কোনো বল প্রয়োগ করার প্রশ্নই আসছে না। তাই কি হচ্ছে? তিনি তার ওজনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া বা বলও অনুভব করছে না। আমাদের সাথে যে দেয়াল বা মনে করো আমার পিছনে যে দেয়ালটা আছে, আমি যদি ধরি তাহলে কি হবে? আমি তো বল প্রয়োগ করছি। কিন্তু মহাশূন্যচারীরা তো মহাশূন্য যানের মাঝখানে অবস্থান করছে, ওরা কিন্তু কোনো দেয়াল বা সাইডের যে দরজা সেগুলো কিন্তু ধরতে পারছে না। তাহলে কি হচ্ছে না? তাহলে কোনো ওজনও অনুভব করছে না। লিফটের এক্সাম্পলটাতে আমাদের কি ছিল? লিফটের উদাহরণে আমরা কিন্তু লিফটে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কি করছি? আমরা বল প্রয়োগ করছি না। কিন্তু মহাশূন্য যানীরা তারা তো আসলে ধরতেই পারছে না কিছু, তারা কি করছে? তারা শূন্যে ভাসছে। ঠিক এই কারণে তারা কি অনুভব করে? ঠিক এই কারণে তারা ওজনহীনতা অনুভব করছে। তুমি যদি মনে করো যে একটা মনে করো হচ্ছে গিয়ে একটা ছোট একটা মানে পালক ধরতে পারো বা তুলা যদি তুমি ফু দাও তাহলে কি হবে? তুলা কিছুক্ষণ কি করবে? তা শূন্যে ভাসবে। তখন কিন্তু তুলার কি থাকবে না, তখন কিন্তু তুলার কোনো ওজন অনুভব হবে না। ঠিক আছে? ঠিক এই অবস্থায় মহাশূন্য যান থেকে যদি তুমি কোনো বস্তু ছেড়ে দাও তাহলে কি করবে না? সেটা নিচে পড়বে না। যেমন একটু আগে বললাম, এক গ্লাস পানি যদি তুমি উপর করে রাখো, পানিটা কিন্তু কি করবে না? নিচে পড়বে না। ঠিক আছে? কেবল মহাশূন্য যান জি ত্বরণে গতিশীল হওয়ার কারণে এই ওজনহীনতার অনুভব হয়ে থাকে। দেখো এখানে আমি একটি মহাশূন্য যানের ছবি তুলে ধরেছি। ঠিক আছে? যদি ওই স্থানে মহাশূন্য যান বৃত্তাকার পথে পৃথিবীকে কি করে? প্রদক্ষিণ না করে কিংবা পৃথিবীর দিকে যদি মুক্তভাবে না পড়ে স্থির দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু মহাশূন্য যান জারি কি করবে? অবশ্যই ওজন অনুভব করবে। তাহলে আমাকে বলো, আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে মহাশূন্যচারীরা কেন ওজন অনুভব করে না? রাইট, আমাকে সবাই থামস আপ দেখেছো, ভেরি গুড। মানে খুবই সিম্পল। ঠিক আছে? তোমরা যদি বইয়ের ডিসক্রিপশন বুঝতে নাও পারো, আমার ভিডিওটা কিন্তু রিভাইন্ড করে দেখতে পারো। আমি আবার বলছি, এই যে মহাশূন্যচারী একটা মহাশূন্য যানের মধ্যে থাকে, ঠিক আছে, বা ভেহিকল বলতে পারো। এখন মহাশূন্য যানটা যদি স্টপ থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু মহাশূন্যচারী ওজন অনুভব করবে। কিন্তু মহাশূন্য যান কি করছে? সবসময় ঘূর্ণনের মধ্যে থাকছে, মানে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, যার কারণে মহাশূন্যচারীর সাথে কিন্তু মহাশূন্য যানের কোনো কানেকশন হচ্ছে না। ঠিক আছে? কোনো দেয়ালে ধরতে হচ্ছে না, কোনো জায়গায় দাঁড়াতে হচ্ছে না। এই কারণে মহাশূন্যচারী কি করতে পারছে না? এই কারণে মহাশূন্যচারী কোনো ওজন অনুভব করছে না। এটা হচ্ছে একদম সোজা সাপটা কথা। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, যদি আমরা বুঝে গিয়ে থাকলে আমাদের একটা ছোট্ট কাজ দিব আমি আপনাদেরকে, আশা করি সেটা তুলে নেবেন আপনারা আর আমাকে করে দেখাবেন। আমরা জানি বস্তুর ওজন জি এর উপর নির্ভর করে, কিন্তু স্থান ভেদে বস্তুর ওজন বিভিন্ন হয়ে থাকে। তাহলে আমাদের ব্যাখ্যা করতে হবে পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন। এটা আপনাদেরকে ব্যাখ্যা করে সুন্দর করে লিখতে হবে। আমি আবার বলছি, পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন। ব্যাখ্যা করো। এই হোমওয়ার্কটা আপনাদের পরবর্তী ক্লাসে থাকবে, যেহেতু আমাদের নেক্সট ক্লাস আবার সামনের সপ্তাহে রবিবার। আর আজকে আমাদের পৃথিবী ও মহাকর্ষ চ্যাপ্টারটি কি হচ্ছে? এই দুইটা উদাহরণের মাধ্যমে শেষ হতে যাচ্ছে। তাহলে আমরা অনুশীলনী যে বাড়ির কাজগুলো আছে, মানে অনুশীলনী যে কাজ, সেগুলোও করে রাখবো। দেখবেন অনুশীলনীতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো আমরা আগেই পড়ে এসেছি। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? ভর ওজনের মধ্যে পার্থক্য? দাঁড়িপাল্লা মাপলে বস্তুর ভর পৃথিবী চাঁদের সমান হবে কেন? ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে ছোট ছোট করে যে সৃজনশীল প্রশ্নগুলো পড়েছিলাম সেখান থেকে আপনারা চাইলে লিখে দিতে পারেন। তাছাড়া আরো আছে আমাদের দুটো সৃজনশীল প্রশ্ন, এগুলো সব কি থাকবে? আপনাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে আমি আশা করি আজকের ক্লাসটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বিজ্ঞান ক্লাস হচ্ছে সামনের সপ্তাহে রবিবার। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ।